যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা বলি, সেই স্বপ্নের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন কিছু স্বপ্নবাজ তরুণ তরুণীদের। আমরা খুব ভাগ্যবান এই কারণে 56,000 বর্গমাইল চষে বেরিয়ে আমরা বের করে এনেছি 10 জন তরুণ তরুণী, যারা আমাদের স্বপ্ন দেখায়, যারা আমাদের সাহস যোগায়, যারা আমাদের সামনে এগিয়ে যেতে বলে। আজকের এই আয়োজনে ইসমাইল ফুড প্রোডাক্টস তাদের উদ্যোগে, যে উদ্যোগটির স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে প্রথম আলো, সেই আয়োজনে যে 10 জনকে তুলে নেওয়া হয়েছে, যেই 10 জনকে বেছে নেওয়া হয়েছে পুরো বাংলাদেশ থেকে, সেখানকার 3 জন সেরাদের আমরা আজকে এখানে উপস্থিত পেয়েছি এবং তাদের সাথে আমরা গল্প করব, আড্ডা দেব, তাদের স্বপ্নের কথা শুনবো, তারা কি বলছে, কি চাচ্ছে, কিভাবে বাংলাদেশটাকে তারা দেখছে, সেই কথা আমরা জানতে চাইব। স্টারশিপ ইন্সপায়ারিং 10 এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আজকে কিঙ্কর হাসান। আমরা চলে যাব এখন আড্ডায়। আমাদের এই আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে প্রথম আলো। চলুন চলে যাই আড্ডাতে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মুনজেরিন শহীদ, অনলাইন এডুকেশন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তাকে আমরা সবাই শিক্ষক হিসাবে চিনি। তিনি আমাদের সবার খুব প্রিয় এবং পরিচিত। আমাদের সাথে উপস্থিত আছেন জয় বড়ুয়া লাবলু, তিনি রোবোলাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। বায়োনিক হাত তৈরি করে এই যে উদ্ভাবনী শক্তির যে আমাদের যে প্রভাব আমাদের জীবনে, সেটা তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন। এবং আমাদের সাথে আছেন মুর্শেদুল আলম ভূঁইয়া, যার প্রতিষ্ঠানটা আমার খুব প্রিয়, বিকজ তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টিম ব্যর্থ, কিন্তু দারুণভাবে তিনি আসলে তার জীবনে সফল। সেই সব গল্প আমরা শুনবো, কিন্তু প্রশ্নে যাওয়ার আগে, একটা লম্বা আড্ডা দেওয়ার আগে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে স্টারশিপ ইন্সপায়ারিং 10 সেরাদের কথার এই আয়োজনে যে আমরা আসলাম, তার আগে কিন্তু আমরা একটা বড় আয়োজন হয়েছে এবং সেখানে সম্মাননা জানানো হয়েছে। এই সম্মাননার পরে, এই যে অর্জনের পরে আমাদের অনুভূতি কি, কেমন লাগছে, খুব ছোট করে জানতে চাইবো। সবার আগে একদম মাঝখানে মুনজেরিন আছে, সো মুনজেরিনের কাছে আগে শুনতে চাই কেমন লাগছে। ফার্স্ট অফ অল যারা যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভাইয়া অনেস্টলি অনেক, এটার অ্যাওয়ার্ডের নামটা হচ্ছে ইন্সপায়ারিং 10, বাট অ্যাওয়ার্ডটা পেয়ে আমি নিজেও অনেক ইন্সপায়ার্ড হয়েছি, বিকজ আমার মনে হয় যে টিচার্সদের যত রেকগনাইজ করা হয় এটা আসলে অনেক জেনারেশনসের উপর ইম্প্যাক্ট রাখতে পারে। সো আই হোপ অ্যান্ড আই প্রে যে এই যে অ্যাওয়ার্ডটা আছে এটা ভবিষ্যতে আরও অনেক ইন্সপায়ারিং টিচার্স যারা আছেন তাদেরকেও যাতে দেওয়া হয়, বিকজ তারাও দেখা যাবে যে পরবর্তী জেনারেশনকে শেখানোর পেছনে তাহলে তারাও অনুপ্রাণিত হবে। অ্যান্ড অ্যাজ ফর মি, আমি নিজে অনেক ইন্সপায়ার্ড, বিকজ এটা আমাকে আরও অনেক মোটিভেশন দিবে, আরও অনেক ইন্সপিরেশন দিবে ভবিষ্যতে আরও অনেক হেভিলি এডুকেশন নিয়ে কাজ করার। সো কোটি মানুষকে ইন্সপায়ার যে করে সে নিজে ইন্সপায়ার্ড এই আয়োজনে। সো এটা অবশ্যই একটা সফল আয়োজন বলতে হয়। আমি জয়ের কাছে যাব। জয়, কেমন লাগছে? অবভিয়াসলি ভাইয়া ভালো লাগতেছে। তো আমি যদি একদম শর্ট করে বলতে যাই, এটা আমাদের সিঁড়িতে দ্বিতীয় ধাপে ওঠার একটা ধাপ হতে পারে এই ধরনের অ্যাওয়ার্ডগুলা। বেসিক্যালি দেখা যায় কি আমাদের মতো অনেকে রোবোটিক্স সেক্টরে কাজ করতেছে, দেখা যাচ্ছে কি রোবোটিক্সের পুরো বিশ্বে একটা অনেক বড় মার্কেট আছে, কিন্তু বেসিক্যালি হয় কি আমাদের দেশে ওই রোবোটিক্স সেক্টরটা খুব তেমন ভালোভাবে পরিচিত না। এই যে অ্যাওয়ার্ডগুলো হচ্ছে, এই যে অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হচ্ছে, এগুলা মানুষ এই রোবোটিক্স সম্পর্কে অনেক জ্ঞান আহরণ করবে। প্লাস আমরা যে রোবোটিক্স নিয়ে কাজ করতেছি, আমাদের সিঁড়ির দ্বিতীয় ধাপের ওঠার যে অনুপ্রেরণাটা এটা অনেকাংশে বৃদ্ধি পাবে। সো এটাই মনে করি যে এই ধরনের অ্যাওয়ার্ডগুলো যদি চলমান থাকে, এই ধরনের ইন্সপিরেশনাল প্রোগ্রামগুলো যদি চলমান থাকে, ভবিষ্যতে সবাই রোবোটিক্সকেও জানবে এবং উদ্ভাবন এবং আবিষ্কারের দিকে স্টুডেন্টরা ঝুঁকবে বলে আমি মনে করি। দারুণ। এবং আমাদের যদি বলি যে এই উদ্ভাবনের যে জায়গা, যেটা এখন সারা পৃথিবীতে সবাই বলছে যে উদ্ভাবনী জায়গায় যেই দেশ আসলে যত শক্তিশালী সেই দেশ আসলে তত বেশি ভালো করে। আমরা এইসব বিষয়ে অনেক গল্প শুনবো, কিন্তু তার আগে মুর্শিদের কাছে যাব। মুর্শিদ, টিম ব্যর্থ কিন্তু মুর্শিদ কিন্তু সফল, এবং সেই সফলতার একটা স্বীকৃতি হচ্ছে স্টারশিপ ইন্সপায়ারিং 10। কেমন লাগছে যদি একদম ছোট্ট করে শুনতে চাই? ব্যাপারটা আনন্দের, একই সাথে গর্বেরও বিষয়। মায়া অ্যাঞ্জেলোর ছোটো একটা উক্তি রয়েছে, আই কাম অ্যাজ ওয়ান বাট আই স্ট্যান্ড অ্যাজ 10,000। সো আমি যেখানে একা দাঁড়িয়ে আছি, শুধু আমি একা না, দ্যার ইজ 9,999 পিপল বিহাইন্ড মি। সো শুধু এই গর্বের বিষয় শুধু আমার না, সো ইটস লাইক হোল পিপল যে হচ্ছে আমাদের উপরে বিশ্বাস রেখেছে। আই উইল ডু জাস্টিস উইথ দেয়ার স্টোরিজ অ্যান্ড হ্যাভ ফেইথ ইন আস, যে না মানে আমাদের গল্প দে উইল ম্যাটার। একদম। এবং আমরা কিন্তু এই গল্পগুলোই আমাদেরকে আসলে ইন্সপায়ার করবে। সো শুরুতে আমি আবার একবার বলি, শুরুতে অভিনন্দন জানিয়েছি, আবারও 3 জনকে অভিনন্দন। আমি একটু আলাদা করে মুনজেরিনের কাছে শুনতে চাইব। মুনজেরিন, আমাদের ভেতরে ইংরেজি ভীতি কাজ করে, এবং সেটা কিন্তু একদম ছোটোবেলা থেকে আমরা বানান নিয়ে এক ধরনের সমস্যায় থাকি। মা বাবাদের একটা শাসন থাকে, ইংরেজি শিখতে থাকো, ইংরেজি বলো, এবং ইংরেজি ভুলভাল বললে কিন্তু আমরা লজ্জায় পড়ে যাই। সো এই কারণে আমরা কাউকে বলতেও চাই না যে আমি এটা পারছি না বা আমাকে এটা হচ্ছে না।
এই যে ইংরেজি ভীতি দূর করার যে চেষ্টাটা, আমাদের একটা সময় আমরা দেখেছি যে ইংরেজির যারা শিক্ষক আছেন তারাও এক ধরনের ভয় আমাদেরকে দেখাতো। মুনজিরিনের ভেতরে এই ভাবনাটা কখন আসলো যে গ্লোবালি আমাদেরকে আসলে চলতে হলে, কথা বলতে হলে, কাজ করতে হলে ইংরেজিটা আমাদের জানতে হবে এবং এই জনপদের মানুষদের ভেতর থেকে ইংরেজি ভীতি দূর করতে হবে? এই ভাবনাটা কখন থেকে মুনজিরিনের ভেতরে আসলো যে আমি এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই? সো ভাই, এটা যদি আমি একদম অল্প বয়সের গল্প থেকে শুরু করি, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ভাবছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি। সো সেখানে ভর্তি হওয়ার সময় আমার মাথায় মাল্টিপল জিনিস, ওই বয়সে যেটা কাজ করে আর কি, যে কোন ফিল্ডে যাব, কোন ফিল্ড নিয়ে পড়াশোনা করলে লাইফটা ঠিকঠাক থাকবে। সো সব কিছু নিয়ে চিন্তাভাবনা করে আমি ফার্স্টে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে, যেখানে সায়েন্সের সাবজেক্টগুলো থাকে। সো ওখানে আমি 6 মাসের মতো পড়াশোনা করি। পড়াশোনা করে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করছিলাম, অ্যান্ড করে খুব দ্রুতই আমি রিয়েলাইজ করি যে এই ফিল্ডটা আসলে আমার জন্য না, মানে আমি ইন্সপায়ার্ড ফিল করছিলাম না আর কি তখন। সো আবার তখন ঢাকা ইউনিভার্সিটিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যেত। সো আমি দ্বিতীয়বার পরীক্ষা দিই। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আমার তখন ইংলিশ আসে। তখন একটা ওই যে লাইফে একটা থাকে না, ক্রস রোডের মতো একটা ক্রস রোডে ছিলাম যে আচ্ছা যাবো নাকি, তখনও সুযোগ ছিল যে এনভায়রনমেন্টাল সায়েন্সে ফেরত যাবো নাকি কি করবো। সো ওরকম একটা ক্রস রোডে ছিলাম। তখন মনে হলো যে আজীবন আমি ইংলিশ খুব এনজয় করতাম। আমি গল্পের বই পড়তাম ছোটোবেলায় অনেক। আমি ইংলিশ ক্লাসগুলো দেখা যেত যে স্কুলেও যখন করতাম অন্যান্য ক্লাসগুলোর চেয়ে ইংলিশটাই আমার বেশি পছন্দ ছিল। আমাদের টিচারও খুব ভালো ছিলেন, মানে তিনি আমাদেরকে গল্পের মাধ্যমে খুব এঙ্গেজ করে মজায় মজায় একটু ইংলিশ শেখাতেন আর কি। সো তখন থেকেই আমার ভেতর ইংলিশ নিয়ে একটা ভালোবাসা কাজ করতো। সো ভাবলাম যে আচ্ছা ইংলিশ নিয়েই পড়াশোনা করি। আমি পড়াশোনা করি, আমার অনার্স মাস্টার্স দুটোই হচ্ছে ইংরেজি শিক্ষার উপর, মানে ভাষা শিক্ষা বা অন্যদেরকে কিভাবে ল্যাঙ্গুয়েজ শেখাতে হয় সেটা নিয়ে আমি পড়াশোনা করি। সো পড়াশোনার মাধ্যমে অনেকগুলো উপলব্ধি, অনেকগুলো রিয়েলাইজেশন হলো যে আচ্ছা হ্যাঁ, এভাবেও তো পড়ালে ভালো হয়। কেন আমরা ইংরেজি বা অঙ্ককে এত ডন্টিং বা এত ভয়ঙ্কর একটা বিষয় হিসেবে ছোটবেলা থেকে ট্রিট করি, যে না গ্রামারের মার পেঁচে আটকায় থাকতে হবে, অনেক নিয়ম জানতে হবে, অনেক রুলস জানতে হবে। অফকোর্স রুলস আর ইম্পর্টেন্ট, বাট আমার তখনই মনে হচ্ছিল যে আচ্ছা এই থিওরি যদি এটা বলে তাহলে আমরা কেন এটা ক্লাসে এভাবে রূপান্তরিত করি না, বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ থিওরি যদি এভাবে বলে যে মানুষজনকে কথা বলতে ইন্সপায়ার করতে হবে, যত বেশি কথা বলবে যত বেশি ভুল করবে তার থেকে তারা শিখবে, কেন আমাদের ক্লাসগুলোতে এটা ট্রান্সলেট হয় না? আমরা কেন ক্লাসে পড়ানোর সময় এই রুল নিয়ে সবসময় খালি মাথা ব্যথা করতে থাকি, স্টুডেন্টদেরকে ভয় দেখাতে থাকি? তখন এই চিন্তাধারাগুলো তো চলতে থাকলো। তারপর কোভিড আসলো। কোভিড যখন আসলো তখন ঘরবন্দি, অনেক মাস কোথাও যাওয়া হচ্ছে না, লকডাউন। তখন আমার বেশ কিছু ফ্রেন্ড, তারপর ইভেন আইমানও, তারা সাজেস্ট করলেন যে তুমি তো ইংলিশ নিয়ে অনেক পড়াশোনা করেছো, তুমি একটা ভিডিও বানাও সহজে, এই যে তুমি যে সবসময় কথা বলো যে সহজে ইংরেজি শেখানো উচিত, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করো অ্যান্ড দেখো যে মানুষ থেকে কীরকম সাড়া পাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেই। সো আমার একদম সেই প্রথম ভিডিওটা আমার মনে আছে যে আমি আমার বোনের বাসায় থাকতাম, আমার বেডরুমে একটা স্টাডি টেবল ছিল, ট্রাইপড চিনতাম না তখন। সো 3-4টা আমার ইউনিভার্সিটির বইই ছিল, বইয়ের উপর মানে 3-4টা বই রেখেছি, ওইটাই স্ট্যান্ড, ওটার উপর ক্যামেরা রেখেছি। আর যেহেতু শ্যুট করে দেওয়ার কেউ নাই, ফ্রন্ট ক্যামেরা দিয়েই শ্যুট করি। সো পিছনে হচ্ছে যে ট্যালকাম পাউডার, বডি লোশন, অনেক কিছু দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। সো আমার প্রথম ভিডিওটা তখন ছিল হচ্ছে কিভাবে ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে হয়, যে নিজেদের কিভাবে। সেই প্রথম ভিডিওটাই একটা ইতিহাস। হ্যাঁ, কিন্তু একটু বলি ভীতিটা কি কাজ করে নাই? কারণ আমরা কিন্তু আমাদের ধারণা ছিল যেটা দীর্ঘদিন ধরে যে এই শিক্ষাটা বা শেখানোর জায়গাটা অফলাইনই হবে, এবং মুনজিরিন সেখান থেকে প্ল্যাটফর্ম বেছে নিল অনলাইন। তখন কি মনে হয় নাই যে এটা খুব চ্যালেঞ্জিং, বা মানুষ এটাকে ঠিকঠাকভাবে বেছে নিবে কিনা, গ্রহণ করবে কিনা, বা ওদের জন্য কঠিন হবে কিনা, এই ভাবনা বা কোনো কনফিউশন কি মাথার মধ্যে ছিল? ডেফিনেটলি ভাই, এবং এখনও সেটা কাজ করে। বিকজ এখনও দেখা যায় যে আমরা এমন একটা পর্যায়ে আছি যে অনলাইন শুধু এনাফ না, অফলাইন শুধুও অনেক ক্ষেত্রে এনাফ না। দেখা যায় যে মানে অনলাইনের ভালো দিকগুলো, অফলাইনের ভালো দিকগুলো যদি আমরা হাইব্রিডভাবে স্টুডেন্টদেরকে দিতে পারি তাহলে একটা ভালো সলিউশনের দিকে যায়। সো তখনও মনে হয়েছিল যে আচ্ছা অনলাইনে পড়াবো, কিন্তু আসলে কি মানুষজন, যেমন ইংলিশ নিয়ে একটা হচ্ছে যে অনলাইনে পড়ালে আমি ইংলিশ শিখতে হলে তো আমারও কথা বলতে হবে, মানে স্টুডেন্টেরও কথা বলতে হবে, টিচারেরও কথা বলতে হবে। সো এই 2-way কমিউনিকেশনটা আমরা কীভাবে করবো? সো অনেক টেকনোলজি, অনেক কিছু দিয়ে ওটা সলভ করা সম্ভব। সো এইটা একটা কাজ ছিল, এটা একটা চিন্তা
চিন্তা ছিল যে আসলে কিভাবে স্টুডেন্টরা কি পারবে শিখতে, তারা কি ইন্টারাক্ট করতে পারবে, তারা কি মনোযোগ ধরে রাখতে পারবে। অনলাইনে যেমন ডিস্ট্রাকশন বেশি, এই পড়তে গেলাম ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, অনেক কিছু আছে যেটাতে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া সম্ভব। সো ওই জিনিসগুলোকে ট্যাকল করা নিয়ে এখনও কাজ চলছে। এটা অনেকটুকু স্টুডেন্টদের উপরেও নির্ভরশীল যে তারা কতটুকু আসলে ডিলিজেন্টভাবে, কতটুকু ভালোভাবে তারা শিখতে পারছে। বাট আই ফিল যে ওই চ্যালেঞ্জগুলো আগেও ছিল এবং এখনও আছে। সো টেকনোলজি দিয়ে কীভাবে সমাধান করা যায় ওইটার পিছনে আর কি কাজ করার সুযোগ আছে অনেক। দারুণ। আমি একটু মুর্শিদের কাছে যেতে চাই। 81টা দেশে কাজ করছে টিম ব্যর্থ, এবং 6 লাখেরও বেশি মানুষের জীবনে তারা একটা পরিবর্তন এনেছে। আমি একটু প্রথমে জানতে চাইব নামটা টিম ব্যর্থ কেন, এবং তারপর জানতে চাইব যে টিম ব্যর্থ মূলত আসলে কী ধরনের কাজ করে। সেটা সহজ করে যদি মুর্শিদ বলে আমাদের অডিয়েন্সের জানতে বুঝতে মানে সুবিধা হবে অনেক। টিম ব্যর্থ মূলত মানুষের জীবনে অভিজ্ঞতা সংগ্রহ করে এটা বিভিন্ন গল্প আর সৃজনশীল মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। এটার মধ্যে চলচ্চিত্র রয়েছে। তো আমরা মেনলি 4টা অ্যাপ্রোচ ইউজ করি: অডিও, ভিজুয়াল, রিডিং অ্যান্ড কাইনেস্থেটিক। ইটস লাইক হ্যান্ডস অফ লার্নিং। অ্যান্ড ব্যর্থ নামটা এটা হচ্ছে, আমরা যখন থেকে শুরু করি সবার প্রথম কোয়েশ্চেন হচ্ছে ব্যর্থ কেন? মানে টিম সাকসেস তো হওয়ার কথা। তো ব্যর্থতা মূলত হচ্ছে আমরা মনে করি মানে সাকসেসের অপোজিট হচ্ছে ফেলিয়ার। কিন্তু এর মানে এই না আমি এক জায়গায় সাকসেস হচ্ছি, এর মানে এই না আমি ফেলিয়ার হচ্ছি না। হয়তো আমি একটা জায়গায় সাকসেস হচ্ছি কিন্তু অনেক জায়গায় আমরা ফেল করতেছি। ইটস আ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। আর আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেগুলো আমরা কিন্তু ব্যর্থতা থেকেই শিখি। সো বেসিক্যালি সেই কোটের মতো, ইফ ইউ উইন ইউ উইন, ইফ ইউ লুজ ইউ স্টিল উইন। সো পরাজয়টা আসলে এক ধরনের জয়। ওকে, সো আমি আরেকটু ফাংশনাল জায়গায় যাব, বাট তার আগে মাত্র 16 বছর বয়সে যে রোবট বানিয়ে ফেলেছে, আমার মনে হয় তার কাছে একটু যাওয়া দরকার। আমাদের বাংলাদেশে পড়াশোনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে অঙ্ক হয়তো আমার একটু কঠিন লাগতো, বা এই ধরনের রোবোটিক্স বা এই ব্যাপারগুলো আমরা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, যেভাবে ইংরেজি ভিত্তিক কাজ করে আমাদের মনে। সো রোবট বানানো 16 বছর বয়সে, এবং এরপর সেই মহৎ যেই কাজটা, যারা অসচ্ছল তাদের জন্য আসলে বায়োনিক হাত তৈরি করা, এই উদ্ভাবনের জায়গা, এইটার পেছনের গল্পটা একটু জানতে চাই। এটার পিছনের গল্পটা যদি আমি একদম শুরু থেকে শুরু করতে যাই, সো মাই ফাদার ওয়াজ অ্যান ইলেকট্রিশিয়ান। সো বাবা অনেক সময় কাজ করতো, মানে দেখা গেল কি অনেকের টিভি ঠিক করতো। সো রাইট নাও আমি একটা রুমে থাকতাম, তো থাকার পরে ওই যে টিভিতে ঠিক করতো। সো আমি যেহেতু এক রুমের মধ্যে পড়াশোনা করতাম, সো ওই জায়গার মধ্যে বাবা টিভি বা রেডিও আদার জিনিসগুলো ঠিকঠাক করতো, আমি এক পাশে পড়তাম, পড়ার ফাঁকে ফাঁকে আমি কাজগুলো দেখতাম বাবা কি কাজটা করতেছে। তো একটা সময় এমন হয়েছে যে আমি পড়া ফাঁকি দিয়ে বাবার কাজটা দেখতেছি, এমন অনেক সময় বাবা আমাকে মারও দিয়েছিল, অনেক কিছু মানে অনেক রেকর্ড আছে। তো আমার ওই জিনিসগুলো ইন্টারেস্টিং লাগতো, অনেক কিছু যে ক্যাপাসিটর, সার্কিট বোর্ড বা আদার বিষয়গুলো অনেক একটা কৌতূহলের জায়গা ছিল ঘরের মধ্যেই। হ্যাঁ একদম। সো আমাদের মানে প্রাথমিক যাত্রাটা ছিল একদম আমাদের ধরতে পারেন একদম সাধারণ ফ্যামিলি থেকে। সো এক রুমের একটা আমাদের বাসা ছিল। সো এক রুমে পড়াশোনা, এক রুমে থাকা খাওয়া সব কিছু একদম ওইখান থেকে হইতো। সো ওইটা দেখার পরবর্তী সময়ে ইলেকট্রিক্যাল যে জিনিসগুলা, তো বাবা ওকে রেখে যখনই দিনে কোনো একটা কাজে চলে যেত তখন আমি ওগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম আসলে জিনিসগুলা কি। সো ওই জায়গা থেকে আসলে ইলেকট্রনিক্স বা এই ধরনের রোবোটিক্সের প্রতি আগ্রহটা আসে। সো পরবর্তী সময়ে একটা পর্যায়ে এসে রোবোটিক্সের যে কোডিংগুলো থাকে, যে সার্কিটগুলো থাকে, আর্ডিনোগুলো থাকে, সেগুলো নিয়ে গবেষণা করতে থাকি। একটা সময় এসে স্কুল কলেজে পড়াশোনা করতেছে এবং সেই রোবোটিক্সগুলা খুব ভালোভাবে জানতেছি, গুগল হোক বা ইউটিউব হোক আদার বিষয়গুলো থেকে। তো রোবোটিক্স নিয়ে কাজ করতেছি। একটা সময় আমার বাইয়ার একটা দোকানে একজন হাতহীন মানুষ আসলো। আসার পরে ওনাকে দেখলাম উনি গামছা একটা ইউজ করে একদম খুব আনইজি ফিল করতেছে, যে কিছু একটা যেন আমাদের থেকে লুকানোর ট্রাই করতেছে। সো আমি দাদা থেকে, আমার বড় ভাই থেকে জিজ্ঞেস করি যে মানে ওনার প্রবলেমটা কি, উনি এরকম করতেছে কেন, ওনার কি হাত নাই নাকি আছে, মানে খুব কী সমস্যা, ওনার কিছু বোঝা যাচ্ছে না। তো ভাইয়া বলে কি ওনার ইলেকট্রিক শকে ওনার হাতটা কেটে ফেলে দিতে হয়েছিল, যে কারণে উনি এটা মানুষদেরকে দেখাতে একটু শরম পাচ্ছে বা এই ধরনের কোনো একটা কিছু। তো আমি কি মানে আমি বলি যে আমি কি ওনাদের জন্য রোবোটিক হাত বানাতে পারি না? তো বলতেছে অবশ্যই পারো, যেহেতু তুমি রোবোটিক্স নিয়ে কাজ করো তুমি ট্রাই করে দেখতে পারো। সো আমার প্রথম ইন্সপিরেশন ছিল বাবা, সেকেন্ড ইন্সপিরেশন ছিল আমার ভাই। তো সেদিক থেকে আমি বলতেছি যে আমি এই ধরনের একটা, তাইলে আমি একটা ট্রাই করি। তো এভাবে 5-6 মাস ট্রাই করলাম। ট্রাই করার পরে ওনাকে দিয়ে আমি ট্রায়ালটা দিলাম। তো ওনাকে বসালাম, ওনার নার্ভগুলো কাজ করতেছে কিনা। ফাইনাল ট্রায়াল দেওয়ার পরে উনি এটা দিয়ে খাওয়া দাওয়া করতেছে, যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় দেশ এবং বিদেশে। সো সেই যে
তৈরি করা শুরু করলাম যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, আমরা তো এই জায়গা থেকে আর সব কিছু একা করতে পারবো না, তো আমাদের একটা প্ল্যাটফর্ম যদি আটকাই, এই পুরো আয়োজনে বা এই পুরো উদ্যোগে তো আর্থিক ব্যাপার থাকে অনেক, সেই ব্যাপারগুলো কিভাবে আসলে সামাল দেওয়া হয়েছে? আসলে আমি শুরুতে যেভাবে বলেছিলাম যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তেমন একটা বেটার ছিল না, সো বাবা তো অ্যাজ এ দিনমজুর হিসেবে ওইভাবে ছিল, সো মাও ওই রকম হাউসওয়াইফ ছিল। সো ওইখানের মধ্যে দেখা গেল যে মা বাবা তেমন একটা সাপোর্ট দিতে পারতো না, আমার বড় ভাই টুকটাক যে টিউশনি করতো সেখান থেকে আমার সাপোর্ট দিত। সো আমাদের কোম্পানি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওর একটা বড় একটা ভূমিকা ওইখানের মধ্যে আছে। সো বেসিক্যালি বলতে গেলে যে একটা কোম্পানি করা, একটা অর্গানাইজেশন করা খুবই টাফ, তো সেই জায়গা থেকে ও সাপোর্ট দিছে বিধায় আমরা এটা করতে পারছি। ইভেন আমরা বিশ্বের 5টা দেশে আমরা এই রোবোটিক হাতগুলো অ্যাজ এ ডেমো প্রোডাক্ট হিসেবে রপ্তানি করি, এবং যে জায়গায় দেখা যায় জাপান এবং আমেরিকা থেকে আমাদের প্রতিনিয়ত এই ধরনের অফারগুলো আসে, আমরা যাদের ওইখানে পার্টিসিপেট করি। আমাদের অক্টোবর 15 তারিখে একটা আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রোগ্রাম আছে যেটাতে আমরা পার্টিসিপেট করবো, বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি দল হিসেবে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং জাপানের ট্রেড ফেয়ারও আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই অ্যাচিভমেন্টগুলো মানে শেয়ার করার একটাই কারণ যে আমাদের যে শুরুর যাত্রাটা ছিল এটা কিন্তু একদম সহজ ছিল না। সেই যে যাত্রাটা একজনের মানুষের আমরা গ্যাপ ফিল আপ করার ট্রাই করেছি, ওই জিনিসটা যে সবার মন জয় করে নিবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। আমার টার্গেট ছিল একটাই, মানে মানুষ যে কোনো একটা জায়গায় দেখতেছে, মানে ভিডিওতে দেখতেছে, এটা দেখতেছে, এটা আমার বিষয় না। আমার টার্গেটটা হলো গিয়ে আমার একটা মানুষের ঘাটতি আছে, ওই ঘাটতিটা আমি রোবোটিক্স হোক বা ইনোভেশন হোক ওনাকে আমি ফিল আপ করে দিতে চাই। মানে ওনার যে দৈনন্দিন চাহিদাটা উনি ফিল আপ করতে পারতেছে না, সেটা আমরা ইনোভেশন রোবোটিক্স দিয়ে ওনার গ্যাপটা ফিল আপ করতে চাই। তো ওইভাবে আসলে আমাদের চিন্তা ভাবনাটা, কে আমাকে চিনলো না চিনলো সেটা নিয়ে আমার কোনো আসলে ইন্টারেস্ট নাই। আমার একটাই টার্গেট, আমি সেটা ওনার গ্যাপটা থাকবে, গ্যাপটা ফিল আপ করবো, ওইটার জন্য আমার যা কিছু করা লাগে আমি সব কিছু করতে রাজি। এই জনপদের গ্রামের একটি ছোট্ট ছেলে নিজের প্রোডাক্ট নিয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে আমেরিকায়, জাপানে। সো নিঃসন্দেহে সেটা অনেক আমাদেরকে সাহস দেয়। আমি একটু আবার যাই মুঞ্জেরিনের কাছে। মুঞ্জেরিন, প্রায় 10 মিলিয়ন প্লাস শিক্ষার্থী মুঞ্জেরিনের কন্টেন্ট দেখে শিখছে। একটু অন্যভাবে প্রশ্নটা করি, তারা কি ইংরেজিটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য শিখছে, নাকি জ্ঞান অর্জনটা তাদের প্রধান উদ্দেশ্য? কারণ মুঞ্জেরিন তো কাজ করতে গিয়ে আসলে অনেক শিক্ষার্থীর সাথে পার্সোনালি ইন্টারাক্ট করার একটা সুযোগ পেয়েছে। কি মনে হয়, মানে শিক্ষার্থীদের মাইন্ডসেটে কি কোনো চেঞ্জ এসেছে কিনা, বা শুধু কি আসলে পরীক্ষাটা তাদের কাছে জরুরি কিনা, একটু জানতে চাই। এটাতে ভাইয়া আসলে মানে এটার উত্তরটা অনেক মাল্টিফ্যাসেটেড, মানে অনেক ওয়ে আছে টু লুক অ্যাট ইট। কারণ দেখা যায় যে আমাদের ওভারঅল সিস্টেম্যাটিক যে সমস্যাটা আছে সেটার কথা যদি বলি, যে আমরা অনেক ছোটোবেলা থেকে ইংরেজি শিখি, আমরা কিন্তু পরীক্ষা পাশ করার জন্যই শিখি। দ্যাটস দ্য আনফর্চুনেট রিয়ালিটি, যে আমাদের সিস্টেমটাই এমনভাবে তৈরি যে আমরা ছোটোবেলা থেকেই A+ পেতে হবে, বা ছোটোবেলা থেকেই 100-তে 100 পেতে হবে, বা 90 পেতে হবে, বা ওই মেন্টালিটিতেই আমরাও আছি, আমাদের বাবা মারাও আছে। অ্যান্ড এই জিনিসটা জেনারেশন টু জেনারেশন ট্রিকল ডাউন করে, যে কারণে দেখা যায় যে আমরা যদি অ্যাকচুয়ালি শেখার জন্যও শিখতে চাই ইংরেজি, আমাদেরকে সিস্টেম ওভাবে সাপোর্ট আসলে করে না। যেমন আমি যদি আমাদের ন্যাশনাল কারিকুলামের কথা বলি, আমাদের ন্যাশনাল কারিকুলামে কিন্তু স্পিকিংয়ের কোনো অ্যাসেসমেন্ট নাই, বা সৃজনশীল লেখার অ্যাসেসমেন্ট থাকলেও সেটা আসলে কোয়েশ্চেনেবল যে কতটুকু ভালো বা এফেক্টিভ। দেখা যায় যে গ্রামারের উপরেই সবচেয়ে বেশি জোর। সো স্টুডেন্টরা কেন গ্রামার শেখার পেছনে ছুটবে না? বিকজ ওদের তো আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ক্রুশাল যে এক্সামগুলো আছে, যেটা ওদের লাইফ আসলে কোন ডিরেকশনে যাবে ওটা অনেকটুকু ডিসাইড করে দেয়, ওগুলাই তো গ্রামার, মানে লার্জলি গ্রামার দিয়েই ডিসাইডেড হয়। সো সেটাও পাশে রেখে আমি চেষ্টা করে যাই যে আমার কন্টেন্ট দিয়ে ধরেন যে তারা যাতে মূল তাদের এক্সামের জন্য বা একাডেমিক পারপাসের জন্য যেটা শেখা দরকার সেটা যাতে শিখে, বাট অফকোর্স অ্যাট দ্য সাইড ওরা যাতে ল্যাঙ্গুয়েজের মানে ভাষার প্রতি একটা ভালোবাসা তৈরি করার যেই একটা মেন্টালিটি আছে বা ক্রিয়েটিভিটি দরকার, সেটার অ্যাঙ্গেলেও যাতে তারা দেখে। সো আমি অনেক সময় দেখবেন যে ভাই আমি গ্রামার শেখাচ্ছি ঠিকই আমার ভিডিওতে, বাট ওই গ্রামারটাও শেখাচ্ছি অনেক প্লেফুলভাবে বা অনেক এঙ্গেজিং ওয়েতে, বা বিভিন্ন প্রপ ইউজ করে বা বিভিন্ন অ্যাক্টিভিটি করে শেখানোর চেষ্টা করছি, যাতে ওরা জাস্ট রুলের জন্য যাতে না শেখে, তারা আসলে কিভাবে তাদের লাইফে ওটা ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ আমরা অনেকেই ধরেন ছোটোবেলায় রাইট ফর্ম অফ ভার্ব শিখি, বাট তখন মনে হয় যে আচ্ছা রাইট ফর্ম অফ ভার্বটা লাইফে কোন বয়সে গিয়ে আমাদের আসলে কাজে লাগবে। ওভাবে চিন্তা করলে কিন্তু আসলে এটাই মাথায় আসার কথা যে
হুবহু যেভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখি ওভাবে কিন্তু কখনো কাজে লাগে না, বাট আসলে রিয়েল লাইফে কিভাবে কাজে লাগে, কোন মাধ্যমে কাজে লাগে, সেটা স্টুডেন্টদেরকে শেখাতে হলে মানে শেখানো গেলে আই ফিল যে তারা আরও অনেক আগ্রহ নিয়ে ইংরেজি ভাষাটা শিখবে, সেটাই ট্রাই করি আর আমি জাস্ট এক লাইনে একটা উত্তর জানতে চাইবো। আমি নিজেও আসলে মুনজেরিনের কন্টেন্ট দেখে দুই একটা ইংরেজি আমার নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছি। একটা জেনারেশনের কাছে ইংরেজির জন্য প্রিয় শিক্ষকের নাম হচ্ছে মুনজেরিন, এই অনুভূতিটা এক লাইনে কীরকম? অনেক দায়িত্বের কথা বলে, কেমন লাগে? এটা আই থিঙ্ক ভাইয়া এটা আমার জন্য অনেক বড় একটা অনার, যেটা আমি বললাম যে যখন প্যাশন প্রফেশন এক জায়গায় এসে যায় এবং ওই এক জায়গা থেকে আপনি মানুষের অ্যাপ্রিসিয়েশনও পান, মানুষের ভালোবাসাও পান, এটার থেকে ভালো একটা মিক্সচার আসলে আর তৈরি করা পসিবল না। সো আমি এই প্রফেশন নিয়ে ভেরি প্যাশনেট, আমি এই প্রফেশন নিয়ে অনেক সিরিয়াস, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মানুষের অ্যাপ্রিসিয়েশনও পাচ্ছি। আমার মনে হয় যে আমার ইকিগাইটা এখানে খুব সুন্দর করে মিলে গেছে আর কি। আমরা শেষের দিকে একদম ছোট করে মুর্শিদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে টিম ব্যর্থ অনেক উদ্যোগ নিচ্ছে, একটা বইয়ের কাজের কথা আমি জানি, একটু যদি সেই বিষয়ে আমাদের বলতেন। টিম ব্যর্থ নর্মালি যেটা প্যান্ডামিকের টাইমে হলো, করোনার টাইমে সারা বিশ্ব একটা সেন্স অফ লস দিয়ে যাচ্ছিল। সো মি অ্যান্ড মাই টিম থট যে এই সেন্স অফ লসের একটা কাউন্টার ন্যারেটিভ দরকার, সেন্স অফ লার্নিং পার হ্যাপস। তো আমরা সারা বিশ্বকে জাস্ট একটা মানে সবাইকে আমরা মেল করি যে মানে হোয়াট হ্যাভ ইউ লার্ন, মানে এই প্যান্ডামিক তোমাদের কী শিখিয়েছে। তো ওটার মধ্যে আমরা প্রায় 10,000 স্টোরি একত্র করি। তো 10,000 স্টোরি একত্র করে প্রায় 90টা স্টোরি মিলে আমরা একটা বই প্রকাশ করি, ওটার নাম ফিউলিং হোপ ডিয়ার ওয়ার্ল্ড, দিস ইজ মাই লাভ লেটার টু ইউ। আর এই নামটার পেছনে একটা সুন্দর রহস্য ছিল কি, আমার ফ্রেন্ড আমরা যখন মিটিং করতেছিলাম তো একজন বললো কি, দোস্ত আমার বাপ মা আমার কখনো আমার ভালোবাসে না। আমি কেন, কী হয়েছে? প্রতিদিন কল দেয়, কেমন আছিস, খাইছিস, বাসায় কখন আসবি, দে নেভার সে আই লাভ ইউ। অ্যান্ড উই আর সবাই একসাথে, আমি সেম ভাই, আমার বাপ মা আমার কখনো বলে না যে আই লাভ ইউ। অ্যান্ড দেন দ্যার ওয়াজ সামওয়ান ফ্রম ইউকে আমাদের টিমে, তো ও বলতেছিল মানে ও একটা প্লে রাইট দেখছে, জন প্যাট্রিক কিউরিয়াস স্যাভেজ নামে একটা প্লে, তো একটা কোড ছিল, people say I love you all the time when they say take an umbrella it's raining, or hurry back in it's getting dark, or watch out you will break your neck. So there are hundreds of ways of wording it, you just have to listen to it my dear. কেউ বলছে এই আমি তোর কাজটা হেল্প করে দিচ্ছি, চল একসাথে কফি খাই। So it's like people are saying I love you in their own language, that builds the mystery of life. So that's why we thought এই বইটার নামও দেওয়া লাগবে ডিয়ার ওয়ার্ল্ড, দিস ইজ মাই লাভ লেটার টু ইউ। এখানে ফেলিয়ার থাকবে, সাকসেস থাকবে, এভরিথিং উইল বি। পৃথিবী ঘৃণার নয়, পৃথিবী ভালোবাসার হোক, এটা আমরা সবাই চাই। এবং আপনারা তিনজনই আসলে ভালোবাসার জায়গা থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। আমি আসলে মনে করি যে তিনজন এখানে উপস্থিত আছেন, আপনাদের চোখ দিয়ে আমরা স্বপ্ন দেখছি এই দেশ, এই দেশের মানুষ। সেই জায়গা থেকে এক লাইনে জানতে চাইবো, জয় বড়ুয়া থেকে শুরু করব, যে কোথায় দেখছেন রোবো লাইফকে, বা ভবিষ্যৎ আপনাকে কোন জায়গায় দেখছেন দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে, আপনার পরিকল্পনা এক লাইনে? আমি জানি যে খুব কঠিন, কিন্তু এক লাইনে কই দেখতে চান নিজেকে? বর্তমানে যে স্টেজে আছি, মানে এটাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে চাই। কেন বাংলাদেশ শুধু রোবো লাইফকে চিনবে, বিশ্ব কেন চিনবে না? সো বিশ্বব্যাপী আমরা কাজ করে যেতে চাই। যেমন আজকে 5টা দেশের জন্য কাজ করতেছি, ইন ফিউচার আমরা পুরো বিশ্বের যত হ্যান্ডলেস পারসন আসে সবার জন্য কাজ করতে চাই। সো এইটাই মানে বলবো এক লাইনে। আর স্বপ্নের তো কোনো শেষ নাই আসলে, এমনও হতে পারে পৃথিবী চারিয়ে মঙ্গলে চলে যেতে পারে, বলা যায় না আসলে। আমরা খুব করে চাই জয় আকাশ ছুঁয়ে দেবে, এবং সেটাও অসম্ভব না পৃথিবী থেকে মঙ্গলে চলে যাওয়া। এবার আসবো মুর্শিদের কাছে, কোথায় দেখছি নিজেকে? এখন তো আমরা প্রায় 81টা দেশে রয়েছি। তো আমাদের নেক্সট প্ল্যান ইজ লাইক ড্রিম হচ্ছে পৃথিবীর প্রায় 201টা দেশ আছে, তো পুরো 201টা দেশের মানুষের গল্প একত্র করে একটা বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে মানুষ গল্পের মাধ্যমে কাছাকাছি আসবে। গল্পের পৃথিবী, গল্পের পৃথিবী। মুনজেরিনের কাছে যাব। মুনজেরিন 1 কোটি মানুষের প্রিয় শিক্ষক, কই দেখবো আমরা মুনজেরিনকে? কতদূর তিনি যাবেন? আকাশ ছুঁয়ে দেওয়ার প্ল্যানটা কি? আমার ভাইয়া প্ল্যান তো অনেকগুলা, কিন্তু একদম যদি সামারাইজ করে বলি, আমার নেক্সট যেই জায়গাটাতে আমি খুব কাজ করতে চাই, আমি অনেক দিন ধরেই পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, বাট একটা জায়গায় আমি দেখেছি যে কোর প্রবলেম আছে, সেটা হলো যে ভাষা এমন একটা জিনিস, সেটা বাংলা ভাষা হোক বা ইংরেজি ভাষা হোক, যে কোনো ফ্রেঞ্চ, স্প্যানিশ, যা ভাষাই হোক না কেন, এটা যত অল্প বয়সে ইন্টারভিন করে শেখানো যায়
তত ভালোভাবে মানুষজন এটা শিখতে পারে। বাচ্চাদেরকেও যেমন বলে যে প্রথম 5 বছরে তারা যদ্দূর শিখে সেটা আসলে তাদের লাইফের নেক্সট 80 ইয়ার্সকে ডিফাইন করে দেয়। সো আমার নেক্সট এরিয়া অফ ইন্সপিরেশন বলতে পারেন যে আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই। সো আমি এতদিন ল্যাঙ্গুয়েজ শিখেছি বড়োদেরকে, অ্যাডাল্টদেরকে, মোরলেস আমার স্টুডেন্টরা 18 থেকে 35 বছরের রেঞ্জের মধ্যে ছিলেন। এখন আমি একদম আর্লি চাইল্ডহুডে চলে যেতে চাই ভাইয়া। সো আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করা, এটা নিয়ে নিজেকে আগে যোগ্য করে তোলা, বিকজ মানুষদের শেখানোর আগে নিজেরও শিখতে হবে অনেক কিছু এটা নিয়ে। সো আর্লি চাইল্ডহুড নিয়ে পড়াশোনা করার প্ল্যান আছে ভাইয়া, এবং এই ফিল্ডে কাজ করার ইচ্ছা আছে। দারুণ। এবং বাচ্চাদের নিয়ে কাজ করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, আপনার জন্য শুভকামনা রইল। আমি আসলে খুব বলবো যে অভিভূত এবং সমৃদ্ধ হলাম বা শিখলাম আপনাদের তিনজনের সাথে আড্ডা দিয়ে। আরও লম্বা সময় ধরে যদি কথা বলতে পারতাম সেটা আমাদের জন্য আরও আনন্দের হতো। শুভকামনা, জয়। রোবট দিয়ে পৃথিবী জয় করুন, আপনার নামের সাথেই জয় আছে। মঞ্জেরিন, মন থেকে বলি 1 কোটি নয়, পৃথিবীর সকল মানুষ আপনার কাজের দ্বারা, আপনার কন্টেন্ট দ্বারা উপকৃত হোক। আমাদের প্রিয় শিক্ষক মঞ্জেরিন এবং মুর্শিদ, ব্যর্থতা আমাদেরকে একদম পিছিয়ে না দিক, বরং ব্যর্থতা শক্তি হোক। আমরা যেটা বলি যে শোক কখনো কখনো শক্তি হয়। আপনার জন্য শুভকামনা, এবং আবার কোনো আয়োজনে হয়তো আপনাদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ হবে, আপনাদের নতুন নতুন স্বীকৃতি নিয়ে এবং অর্জন নিয়ে আমরা কথা বলবো। ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ কথা বললাম তিনজন স্বপ্নবাজ মানুষের সাথে, এবং তারা আমাদের অনুপ্রাণিত করেছে, তারা আমাদেরকে শিখিয়েছে নতুন নতুন কিছু, এবং তাদের চোখ দিয়ে আমরা স্বপ্নের বাংলাদেশের কথা শুনেছি। তারা দেশের মানুষের জন্য কাজ করছে, এবং সবচেয়ে দারুণ যে বিষয়টা, তারা স্বীকৃতির পেছনে ছুটছে না। এবং স্মাইল ফুড প্রোডাক্টস আর তার সাথে প্রথম আলো স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে থেকে এই মানুষগুলোর কথা আমাদের সামনে তুলে নিয়ে আসার যে ব্যাপারটা, তাদের গল্পটা ছড়িয়ে দেবার যে ব্যাপারটা, সেই মহৎ কাজটা করেছে। অনেক ধন্যবাদ। আজকের এই আয়োজনে আমি কিঙ্কর হাসান ছিলাম আপনাদের সাথে পুরোটা সময়। তাদেরকে শুভকামনা জানিয়ে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি আজকের মতো সেরাদের কথা এই আয়োজন। আল্লাহ হাফেজ সবাইকে।